বিশ্বে প্রতিটি মানুষ গালাগাল দেয়, আমারও সিচুয়েশন অনুযায়ী কি গালাগাল দিই না। আমি কি সবসময় কি রবীন্দ্র রচনাবলী পড়তে থাকি? তা তো নয়, ঠিক আছে। রবীন্দ্রনাথ গালাগাল দিতেন কিনা আমি জানি না, তবে আমি মনে হয় স্বাভাবিক মানুষ, কখনো কখনো তার খারাপ লাগলে তার মনে একটা রাগ প্রকাশ, একটা স্বাভাবিক মানুষ রে ভাই। আমি তো অন্যভাবে বলছি, অন্যভাবে নিও না। পৃথিবীতে কোনো মানুষ আছে বাদকর্ম করে না? তুমি দেখো তাদের করে বেড়াচ্ছে, কিন্তু করে, ঠিক আছে। তেমনি গালাগালটাও সেরকম। তো আপনি কি গালাগাল করেন? এরকম প্রশ্ন দিয়ে আমায় করো। আর ভাই করি তো, মানে সারাক্ষণ করে বেড়াচ্ছি তা না। তার মধ্যে কেউ বেশি খারাপ, কম হলে, বেশি হলে একটু মুখ খারাপ বলে, আর কম হলে তখন সাধারণ মানুষ। তবে আমার প্রশ্নটা আর একটু স্পেসিফিক করে দিলে, রাজনৈতিক নেতৃত্বের কি এটা উচিত বা এটা এর মধ্যে একটা দ্বিচারিতা রয়েছে, ঠিক আছে। যে বলছে হ্যাঁ ছি সে গালাগাল করে না, ইস্যুতে আসুক, ভাষায় না, প্যাকেজিংয়ে না, মালটায় এসো। কি বলছে? বাঙালির পকেটে টাকা বাড়ার কথা বলছে, হ্যাঁ। বাঙালির চাকরিগুলো যাতে বহিরাগতরা না পায়, বাঙালিরা পায়, সেই কথাগুলো বলছে। টেন্ডারগুলো যাতে মারওয়াড়ে সব দখল করে না নেয়, বাঙালিরা পায়, সে কথাটা বলছে। বন্দরের কথা বলছে। যদি খিস্তি করে এই কথাটা বলে, আমি তাকে বলো তাও ভালো। আর যদি খিস্তি না করে সুন্দর সুন্দর করে বলে যে না, আমরা মারোয়ারি দিগকে আমাদের সম্পদ তাদের হাতে তুলিয়া দিব, তাতে আমার কী লাভটা হবে? আর স্বপ্নের ব্যাপ্তি বাড়লে লোভ বাড়ে, আর লোভ যদি মানুষের মধ্যে উস্কে দেওয়া যায়, যেটা আমরা করছি, আমরা বাঙালির মধ্যে কী জানো তো, প্রচণ্ড লোভ ঢুকিয়ে দিচ্ছি। আমরা বাঙালির মধ্যে যে ধরনের লোভ ঢোকাচ্ছি, লোভে চকচক করছে। বাংলা পক্ষ 1.5-2 লাখ ছেলে যদি হয়ে যায়, আর যেরকম লোভী ছেলে আমাদের, ঠিক আছে, কিছু বাকি থাকবে? সব কিছু আমাদের হয়ে যাবে। তোমায় যদি আমি এক্ষুনি খুন করে দিই একটা ছোঁড়া মেরে, এর মানে কি তুমি দুর্বল? এর মানে আমি একটা জঙ্গলি জন্তু, এর মানে আমি একটা খুনি, এর মানে তুমি দুর্বল না। যারা 1943 সালে যে বড়বাজার, কালোবাজার এবং মজুদদারি করে 60 লাখ বাঙালিকে তার খুন করে, সেখান থেকে চালের কালোবাজারি করে যে টাকা করে ইংরেজদের ফেলে যাওয়া যে শিল্পগুলো তারা তখন কিনে নিয়ে বাংলার মাটিতে বাংলার যে শিল্পক্ষেত্র দখল করেছে, হ্যাঁ, বাঙালির গণহত্যা করাটা বাঙালির ব্যবসা বুদ্ধির মধ্যে পড়ে না। বাঙালির ভাষিক অধিকার, বাংলা ভাষার অধিকার কিছুই নেই যদি আমরা হিন্দির সঙ্গে তুলনা করি। কেন হিন্দির সাথে তুলনা করব? কারণ সেটাও আরেকখানা জাতি, হিন্দুস্তানি জাতি একখানা, তাদের ভাষা। আমরাও বাঙালি, তারা সমান, আমরা সমান। একটা জাতির ভাষার অধিকার তো এইটা দিয়ে নির্ধারণ হয় না যে সে কত রেটে বাচ্চা পয়দা করে। ফলে কেউ যদি বেশি রেটে বাচ্চা পয়দা করে, তাদের অনেক লোক তৈরি হচ্ছে, অনেক ভোটার তৈরি হচ্ছে, এটা তো কোনো কথা নয়। আমার মাতৃভাষার অধিকার আমার জন্মগত অধিকার, যেরকম স্বরাজ আমার জন্মগত অধিকার। নমস্কার, আপনারা দেখছেন ইনস্ট্যান্ট ন্যাশন নিউজ। আমি দুর্জে আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছেন গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষ সাধারণ সম্পাদক এবং সামাজিক মাধ্যম থেকে শুরু করে আন্দোলনের ময়দানে পরিচিত মুখ। আমরা আজকে কথা বলবো 21শে ফেব্রুয়ারি নিয়ে। আজকে 21শে ফেব্রুয়ারি। আমরা যদি দেখি যে ভাষা আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আমাদের বাংলা ভাষার থেকে শুরু হয়েছিল। যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকায় যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই থেকেই কিন্তু আজকের দিনের যে সূত্রপাত, এবং পরবর্তীতে এই ভাষা দিবসকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকে। আমরা আজকে গর্গদাকে সাথে কথা বলবো এই বিষয়ে। প্রথমে দাদা, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই এবং তোমাকেও ধন্যবাদ জানাই, এবং তোমার চ্যানেলের প্রতিটি দর্শককে, শ্রোতাকে শুভেচ্ছা জানাই। আজ মাতৃভাষা দিবস। আমরা যদি বলি যে রক্ত ঝরানো 21, আন্দোলনের 21, সেখানে দাঁড়িয়ে 1952 সঙ্গে তুলনা করলে আজকের 2024 সালের যে 21শে ফেব্রুয়ারি, এখানে এই দুটোকেই আপনি কিভাবে দেখছেন, বা এই বিষয়ে আপনার ধারণা বা আপনার যে কথা, সেই কথা আপনি কীভাবে তুলে ধরবেন? 1952 সালে পূর্ববঙ্গের যে ছাত্র সমাজ, বাঙালি ছাত্র সমাজ, তারা যে আন্দোলন করেছিল, সে আন্দোলন বিজয়প্রাপ্ত হয়েছে। এবং যে যে কারণে তারা আন্দোলন করেছিল, সেই আন্দোলনের কারণগুলো আজকে আর মজুত নেই তাদের ওইখানে। তারা নিজেদের ভাষায়, নিজেদের অধিকার, নিজেদের পুঁজি, সব কিছুই তাদের নিজেদের। কিন্তু এই সারা বিশ্বে যত নিপীড়িত জাতি রয়েছে, যে যে জাতি তার নিজের মাটিতে
পূর্ণ অধিকার পায় না এবং তার নিজ রাষ্ট্রে সমানাধিকার পায় না, তাদের জন্য 21শে ফেব্রুয়ারি কোনো একটা শুধু উদযাপনের দিন নয়, এটা সংগ্রামের শপথের দিন। এটা কোনো কালচারাল প্রোগ্রামের দিন নয়, এটা একটা রাজনৈতিক দিবস। আমি যদি ভারতে বাঙালি জাতির কথা বলি, যে বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে, সেই ভারতবর্ষে আজকে বাঙালির ভাষিক অধিকার, বাংলা ভাষার অধিকার কিছুই নেই যদি আমরা হিন্দির সঙ্গে তুলনা করি। কেন হিন্দির সাথে তুলনা করব? কারণ সেটাও আরেকখানা জাতি, হিন্দুস্তানি জাতি একখানা, তাদের ভাষা। আমরাও বাঙালি, তারা সমান, আমরা সমান। একটা জাতির ভাষার অধিকার তো এইটা দিয়ে নির্ধারণ হয় না যে সে কত রেটে বাচ্চা পয়দা করে। ফলে কেউ যদি বেশি রেটে বাচ্চা পয়দা করে, তাদের অনেক লোক তৈরি হচ্ছে, অনেক ভোটার তৈরি হচ্ছে, এটা তো কোনো কথা নয়। আমার মাতৃভাষার অধিকার আমার জন্মগত অধিকার, যেরকম স্বরাজ আমার জন্মগত অধিকার, তেমনি আমার মাতৃভাষার অধিকার বিশ্বের কোনো ভাষা, ভারতে কোনো ভাষার থেকে একটুও বেশি না, একটুও কম নয়। খুব স্পষ্ট কথা। আজকে আমি যদি এটা নিজের জায়গা থেকে রোজ এটা শুরু করি, একটা জীবনে কেউ হয়তো একটা প্রথমে একটা খুললো, পশ্চিমবঙ্গের মাটিতে একটা বাঙালি সে রেডিও খুললো, সে বাংলা শুনতে পাবে না। সে যদি টিভি দেখলো, ঠিক আছে, সেখানে দেখবে যদি বাংলা চ্যানেলও থাকে তার অধিকাংশ মালিক বহিরাগত, অর্থাৎ সে টিভি দেখছে, টাকা করছে রাজস্থান, গুজরাট, দিল্লি। সে আজকে কোনো ট্রেনের ফর্ম, ট্রেনের কর্মচারী ফর্মটা তাকে যে টিকিটে যদি বিক্রি করবে, এরা কেউ বাঙালি না। IRCTC ওয়েবসাইট সেটা বাংলায় নেই, হিন্দিতে। আমি এই যতগুলো কথা বলি সব হিন্দিতে আছে কিন্তু, ঠিক আছে। আমি এইটাই বলার চেষ্টা করছি, তুমি ভাবো যে একটা হিন্দিভাষী কী পারে করতে, তার অধিকার আছে, তোমার অধিকার নেই। এটা হিন্দিভাষী IRCTC ওয়েবসাইটটা, পুরো ব্যাপারটা, বুকিংটা তার নিজের ভাষায় করার অধিকার আছে, তোমার নেই। তার প্রতিটি ফর্ম নিজের ভাষায় সে পায়, তুমি পাও না। সে ব্যাংকে গিয়ে প্রতিটি ফর্ম নিজের ভাষায় পায়, সে তার নিজের এলাকায় যে লোক তার ভাষায় কথা বলে, আমি পাই না। পোস্ট অফিসে গিয়ে সে সব ফর্ম থেকে কর্মচারী সব তার নিজের থেকে ভাষা তার নিজের, আমরা পাই না। জীবন বিমা, যেটা কিনা একজন বাঙালির শুরু করা কোম্পানি, ঠিক আছে, LIC, অনেকে জানেন না, ঠিক আছে। তো সেই কোম্পানিতে আজকে তুমি একটা LICর ফর্ম তুমি দেখো, পরে তুমি বাংলা পাবে না, তুমি এসব বুঝতে পারবে না। আমাদের বাংলার মাটিতে আমরা ধরুন ইনকাম ট্যাক্স, কেন্দ্র টাকা ঠিক বাঙালির থেকে তুলবে, কিন্তু ইনকাম ট্যাক্স যে ভর্তি কেউ জমা দেবে, এটার যে অনলাইন ফর্ম, এসব বাংলায় নেই। এইসব অ্যাপ করছে, স্কিল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, বুং বাং যা করছে, এগুলো ধরো যদি কাজের জিনিসও হয়, সেগুলো আমি যে জানবো, শিখবো, বুঝবো, সেগুলো হিন্দিতে আছে, সেগুলো বাংলায় নেই। আজকে তুমি যদি কেন্দ্রীয় সরকার, যেটা আমাদের পয়সাতেও চলে, শুধু অহিন্দি জাতির টাকা দিয়ে মূলত চলে, হিন্দি এলাকায় কোনো রাজস্ব বলে কিছু হয় না, সেখানে দূরদর্শন সেটা হিন্দি চ্যানেলে পরিণত হয়েছে। আজকে হিন্দি ভাষার গুরুত্ব নিয়ে দূরদর্শনের কলকাতার যে প্রোগ্রামটা, সেখানে হিন্দি ভাষার গুরুত্ব নিয়ে প্রোগ্রাম করে, সেখানে এইসব UP বিহারের এইগুলো DRM FRM বসে আছে, ইস্টার্ন রেল ফিস্টার্ন রেলে, কোল ইন্ডিয়ায় সব বড় বড় পদে বসে, সেগুলো এলে হিন্দি ভাষার অধিকার নিয়ে কলকাতা দূরদর্শনে চর্চা করছে। আজকে আমাদের এখানে বড় বড় যেগুলো চ্যানেল, 24 ঘন্টা বলো, TV9 বলো, রিপাবলিক বলো, ঠিক আছে, এখানে যেগুলো বসে আছে, এগুলো হচ্ছে এরিয়া সেলস ম্যানেজার, কানে ঠিক একটা দেওয়া আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, এই হচ্ছে তাদের অবস্থা। আজকে পশ্চিমবাংলার মাটিতে পুঁজি আমাদের না, সব বহিরাগতদের হাতে। যে কোনো ফিল্ডে তুমি চলে যাও, তুমি ওপর থেকে নিচে চলে, চা আমাদের হাতে না, পাট আমাদের হাতে না, খনি আমাদের হাতে না, বন্দর আমাদের হাতে না, লজিস্টিক্স আমাদের হাতে না, ভারী শিল্প যেগুলো রয়েছে খড়গপুরে, হলদিয়ায় থেকে শুরু করে হাওড়ায়, আমাদের হাতে না, চর্মশিল্প আমাদের হাতে না। আমি বলেই যেতে পারি। এমনকি তুমি বাঙালির চানাচুর, সেই চানাচুরের ব্যবসা আমার হাতে না। বাঙালির রসগোল্লা, সেই রসগোল্লা সারা পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সেলার, সেটা একজন বহিরাগত, যারা কিনা রসগোল্লা জীবনে, অথচ তারা জীবনে তাদের জিনিস নয়, ঠিক আছে, হলদিরাম এইগুলা করে। কিন্তু এদের জাতি কিন্তু একটা জিনিস বোঝে, যে পয়সাটা নিজেদের মধ্যে রাখতে হবে। সে কিন্তু কখনো দাড়িকের থেকে সন্দেশ কিনতে আসবে না, ও যেটাই হোক নিজেদের নেবে। আমরা এখানে হলদিরাম, গুপ্তা, ভ্যাকারাম, এগুলো করে বেড়াবো। পুঁজি, চাকরি ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক নয়, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে। আর কেন্দ্র সরকারি চাকরির ক্ষেত্রে তো বাংলা প্রায় আউটই।
ঠিক আছে, বাংলা পক্ষ লড়াই করে কিছু কিছু জায়গায় এনেছে, কিন্তু ধরো ভারতীয় সেনায় ভর্তি পরীক্ষা বাংলায় হয় না। সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় কেন ভারতীয় সেনায় ভর্তি পরীক্ষা হবে না? হিন্দি জানলে বেশি রাষ্ট্রপ্রেমিক, বেশি সাহসী, আর বাংলা জানলে কম রাষ্ট্রপ্রেমিক, কম সাহসী। যখন ব্রিটিশরা শাসন করত, যখন বন্দুক ধরার জন্য পয়সা পাওয়া যেত না, তখন সব বাঙালি ছিল। তখন যদি বলতো না যে হিন্দি জেনে কি বলবো স্বাধীনতা সংগ্রামী হতে হবে, ওসব আর স্বাধীনতা পেতে হতো না। ঠিক আছে, আজকে যখন মাইনে পাওয়া যায় বন্দুক ধরলে, তখন হিন্দি আতা হ্যায়। অর্থাৎ পুঁজি, চাকরি, বাজার আমাদের তারা দখল করে নিয়েছে। তুমি একটা যে কোনো দোকানে যাও, ছোটো থেকে বড় যে কোনো দোকানে যাও, প্যাকেট জিনিস টিনিস সব বহিরাগতদের। যদিও তার অধিকাংশতে কিন্তু বাঙালিরও প্রোডাক্ট আছে, কিন্তু তাদের যেভাবে বাজারটা তারা দখল করেছে, চানাচুর বাঙালির নেই, বিস্কুট বাঙালির নেই, জুতোর বাঙালির না, হাজার জিনিস বলে যেতে পারি। কিন্তু আপনার কথায় বারবার এই যে বাজার, পুঁজি, এইসব কথাগুলো আসছে, তো এখানে দাঁড়িয়ে একটা অভিযোগ মাঝে মধ্যেই ওঠে যে বাঙালি ব্যবসা বোঝে না। অনেকেই বলছেন, আমার কথা নয়, তো এটা আপনি কিভাবে দেখছেন? দেখো, ইংরেজরা ব্যবসা বুঝতো বলে কি বাংলা দখল করতে পেরেছিল? তাই না? তোমায় যদি আমি এক্ষুনি খুন করে দিই একটা ছোঁড়া মেরে, এর মানে কি তুমি দুর্বল? এর মানে আমি একটা জঙ্গলি জন্তু, এর মানে আমি একটা খুনি, এর মানে তুমি দুর্বল না। যারা 1943 সালে যে বড়বাজার, কালোবাজার এবং মজুদদারি করে 60 লাখ বাঙালিকে তার খুন করে, সেখান থেকে চালের কালোবাজারি করে যে টাকা করে ইংরেজদের ফেলে যাওয়া যে শিল্পগুলো তারা তখন কিনে নিয়ে বাংলার মাটিতে বাংলার যে শিল্পক্ষেত্র দখল করেছে, হ্যাঁ, বাঙালির গণহত্যা করাটা বাঙালির ব্যবসা বুদ্ধির মধ্যে পড়ে না একদমই। কিন্তু বাংলার মাটিতে গণহত্যা না করে ব্যবসা করতে পারার অধিকার আমার রয়েছে বাঙালি হিসেবে। এটাই হচ্ছে কথা। আজকে গণহত্যাকারীরা বাঙালির গণহত্যাকারীরা আজকে বাংলার পুঁজি কন্ট্রোল করে। সেই সময় যারা এই বড় বাজারিয়ারা ছিল, এরাই জ্যোতিবাবুর সঙ্গে ফরেনে ওই সব ট্রেড ফেড ওখানে যেত, এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফরেনে ওই ট্রেড ফেড ওগুলো, ওই সব ওইগুলো ও না ওকে নাতিপুতি নয়তো ভাইরা ভাই সব। এই যে বিড়লার কথা বলা হয়, তুমি জানো বিড়লাদের প্রথম টাকা কিভাবে হয়েছিল? রাজস্থানে কি ওই বালিকে সোনা বানিয়েছিল? তা তো না, সোনার বাংলা বলে লুটতে এসেছিল। কিন্তু প্রথম টাকাটা কিভাবে করেছিল? এরা ড্রাগসের স্মাগলিং করতো, আফিমের স্মাগলিং করতো চায়নায়। ঠিক আছে, এই করে পুঁজি, সেই করে ফাটকা, সেই করে তারা যখন চাষি একটা খুব ফসল তোমার তোলার পর থেকে তার যে হাতে পুঁজি কমতে 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 পরের বার ফসল তোলার আগে যে তার একদম নাজুক যে অবস্থাটা তৈরি হয়, সেই সময় তাকে পরের বছরের ফসল আরও কম দামে দাদনে করে নিয়ে সম্পূর্ণভাবে অন্যের থেকে টাকা নিয়ে, অর্থাৎ আমাদের এই জিনিসগুলোকে এভাবে বাজার দখল করা, এই জিনিসগুলো তারা করেছে। এই যে আজকে যে কৃষি আইনগুলোর কথা বলা হচ্ছে, একদম এই ধরনের জিনিসকে একদম প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 21শে ফেব্রুয়ারি প্রসঙ্গে এই কথাগুলো বলছি, কারণ 21শে ফেব্রুয়ারি শুধু ওই ভাষা গান কবিতার আন্দোলন না, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে তখন দেখা গেল ঢাকায় যে ভাই উর্দুতে পরীক্ষা দিলে তো আমরা পুরো আউট হয়ে যাব, অর্থাৎ এটা তার জীবিকার আন্দোলন। আজকে তাই বললাম, আমাদের সময়, প্রেক্ষিত, রাষ্ট্র সব কিছু আলাদা, কিন্তু একটা মানুষ যে খেয়ে পড়ে ভালো থেকে নিজের মাটিতে রাজার মতো মাথা উঁচু করে বাঁচতে চায়, এর কোনো স্থানকাল পাত্র হয় না। প্রতিটি মানুষ এইটা চায়। ভারতের বাঙালি বিশ্বের অন্য কোনো জাতির থেকে ডাউন কিছু নয়। যারা মনে করে তারা ধ্বজ টাইপের হতে পারে, তারা মনে করতে পারে যে ঠিক আছে আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক লোক হয়ে থেকে যাব সারা জীবন। আমরা যারা শিরদাঁড়াযুক্ত বাঙালি, ঠিক আছে, আমরা এটা মেনে নিতে পারি না। তাই এই সময় 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ করবে উদযাপন, হিন্দিও করবে উদযাপন, কারণ তারা তো সব নিয়েছে। হিন্দিও 21শে ফেব্রুয়ারি উদযাপন করবে, মার লিয়া লে লিয়া, ঠিক আছে। কিন্তু আজকে ভারতে বাঙালিকে, তামিলকে, কন্নড়কে আমাদের কিন্তু পুনর্দখলের লড়াই, নিজেদের সমান অধিকার পাওয়ার জন্য 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে একটা জীবন্ত দিন। তাহলে কি এটা বলা যায় যে বাংলা বর্তমানে যে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষা যারা মানুষ রয়েছেন বা যারা বাঙালি রয়েছেন, তাদের কাছে নতুন করে যে ভাষা আন্দোলন বা টিকে থাকার আন্দোলন, বেঁচে থাকার আন্দোলনে আবার সামিল হওয়া প্রয়োজন? তুমি যে কথাটা বললে, খুব সুন্দর কথাটা বললে যে ভাষার আন্দোলন, তারপরে নিজেকে একটু বদলে নিয়ে বললে যে টিকে থাকার আন্দোলন।
বদলানোর দরকার ছিল না, কারণ বামফ্রন্টের একজন বাঙালি জাতীয়তাবাদী অর্থমন্ত্রী ছিলেন, তার নাম ছিল ডক্টর অশোক মিত্র। উনি বলেছিলেন যে ভাষা রক্ষার আন্দোলন আসলে টিকে থাকারই আন্দোলন। ঠিক আছে, তুমি সে কথাটাই বললে, আসলে ওটাই এটা বা ওটা নয়, ওটা টিকে থাকারই আন্দোলন। কারণ ভাষার প্রশ্ন যে জাতির অস্তিত্বের প্রশ্ন, জাতির অস্তিত্বের প্রশ্ন মানে হচ্ছে যে এই জাতির যে মাটি এবং এর যে ঐশ্বর্য এই মানুষগুলোর দাস হয়ে থাকবে করে আস্তে আস্তে ধুলোর মতো একদম ছিন্ন বিচ্ছিন্ন মিশে যাবে, নাকি রেলায় থাকবে, এইটা নির্ধারণের আন্দোলন। ঠিক আছে, এবং সেই আন্দোলন প্রয়োজন আবার কি, বাংলা পক্ষ তাহলে কী করছে? বাংলা পক্ষ 2018 সালে, যেটা 1947 থেকে হয়নি, যে জিনিসটা হয়তো 1947 থেকে হবার উচিত ছিল, সেই জিনিসটা আমরা যে আমাদের যা কিছু পুঁজি বাজার, চাকরি, জমি, টেন্ডার, অটো লাইন, ঠিক আছে, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, শিল্পাঞ্চল, শহরাঞ্চল, খনি, বন্দর, যা কিছু দখল করে নিয়েছে হিন্দি সাম্রাজ্যবাদ, মারোয়ারি পুঁজি, গুজরাটি পুঁজি এবং এই বহিরাগত যে যারা রয়েছে এই হিন্দুস্তানি অঞ্চলের দুর্বৃত্তরা, ঠিক আছে, তাদের থেকে পুনর্দখলের যে লড়াই, সেই লড়াই তো আমরা শুরু করে দিয়েছি এবং আমরা সাফল্য পাচ্ছি এবং আমরা বাঙালিকে ঐক্যবদ্ধ করতে পারছি ক্রমে। দেখো, এই অবস্থাটা তো একদিনে হয়নি, পুনর্দখলও একদিনে হবে না। 70-75 বছর ধরে দখল হয়েছে, তবে এটুকু বলতে পারি পুনর্দখলে 70-75 বছর লাগবে না। আমরা পরবর্তী প্রশ্নে আসব। এখানে আমরা যদি বলি যে দাদার কথা রেস্টে নিয়ে বলতে চাই যে ইংরেজরা ভারতকে মানে একদম শেষ করে দিয়েছে, খেয়ে নিয়েছে। এখন আপনার কথাতে বলা যায় যে হিন্দিভাষী যারা আছেন বা অন্য রাজ্যে যারা আছেন, সাম্রাজ্যবাদ, অন্য রাজ্য তামিলরা বসে খাচ্ছে আমাদের, এরকম কিছু না। ব্রিটিশ সাম্রাজ্যবাদ, দেখো সাম্রাজ্যবাদ কখন, সাম্রাজ্যবাদ কি আগে এটা বোঝা দরকার। সাম্রাজ্যবাদ হচ্ছে সেই সাম্রাজ্যবাদ কিন্তু ও সাদা ছিল আমরা কেলোকুলো তাই সাম্রাজ্যবাদ, এরকম নয়। সাম্রাজ্যবাদ হচ্ছে তার সঙ্গে আমার সম্পর্ক, মাদার টেরেজার সঙ্গে আমাদের সম্পর্ক সাম্রাজ্যবাদের না, সিস্টার নিবেদিতার সঙ্গে আমাদের সম্পর্ক সাম্রাজ্যবাদের না, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর সঙ্গে বাঙালি জাতির সম্পর্ক সাম্রাজ্যবাদের না, তাই না? অর্থাৎ এটা হচ্ছে সম্পর্কটা কীরকম হবে, এটা গায়ের রঙের ইয়ে নয়। ফলে গায়ের রঙ যদি একই রকম হয় কিন্তু সম্পর্কটা সাম্রাজ্যবাদী। মানে কি, সে এখানকার যারা ভূমিপুত্র জাতি তাকে বাজার হিসেবে ব্যবহার করছে, তার তোমার ক্রয় ক্ষমতায় তার থেকে কাঁচামাল নিচ্ছে, প্রসেস করা মালগুলো তাকে বাজার হিসেবে ব্যবহার করে বেচছে, তার খনি সে তার হাতে নিয়ে নিচ্ছে, তার পাট সে হাতে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, তার চা সে হাতে নিয়ে নিচ্ছে, তার বন্দর সে হাতে নিয়ে নিচ্ছে। একটা জাতির নিজের মাটিতে যা যা টাকা করার যা যা সাধন সেগুলো সে গাপ করে নিচ্ছে এবং হু করে তার লোক ঢোকাচ্ছে, হু করে বাঙালি মেয়েদের বিশেষ করে টার্গেট করে তারা নিয়ে নিচ্ছে। বাঙালিদের বলা হচ্ছে তোমরা ভারতের নাগরিক না, তোমরা বাংলাদেশি, তাদের আধার কার্ড স্টপ করে দেওয়া হচ্ছে। তুমি বুঝতে পারছো এটার মানেটা কি? আমাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে জাতীয়ভাবে। এবং এই জাতিকে যখন এটা ধ্বংস করার চেষ্টা হয় না, তখন যে প্রতিরোধটা হয়, সামলাতে পারবে? হ্যাঁ পারবে? বেশ, আমরা এইখানে এনআরসি করবে। আমি এটা অমিত শাহকে সাজেশান দিয়ে দিই, কাকা অনলাইনে করো, অফলাইনে যদি লোক পাঠাও না করাতে, দেখবে অনলাইনে করো, ডিজিটাল ইন্ডিয়া করো, ঠিক আছে? এখানে ফর্ম ইন্ডিয়া যদি করতে যাও, ঠিক আছে, যাই হোক। আপনার কথায় বারবার আমি আমাদের চ্যানেলেও আপনার লাইভ চলছিল এতক্ষণ ধরে যে বক্তব্য রাখছিলেন ভাষাকে আজকের দিনকে দাঁড়িয়ে, সেখানে বারবার আপনার খেলা হবে বা খেলছে এই ধরনের খেলা শব্দটা বারবার আসছিল, তার সঙ্গে এই মন্তব্য। খেলা হবে কথাটা বলিনি, আলাম খেলছে, আমাদের নিয়ে খেলছে। এটা খেলা হবে তো একটা ধরো তৃণমূল একটা স্লোগান ছিল, খেলা হবে আমরা বলছি না, কিন্তু আমাদের নিয়ে খেলছে তারা, হিন্দি সাম্রাজ্যবাদ আমাদের নিয়ে খেলছে। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। এবং এই যে এক্ষুনি যে কথাটা বললাম, কেন বলবো না? আজকে কখনো কংগ্রেস কোনো বাঙালিদের বলেছে তারা ভারতের নাগরিক না? তৃণমূল বলেছে বাঙালিরা ভারতের নাগরিক না? সিপিএম বলেছে বাঙালিরা ভারতের নাগরিক না? ডিএমকে বলেছে বাঙালিরা ভারতের নাগরিক না? তেলেগু দেশম পার্টি বলেছে বাঙালিরা ভারতের নাগরিক না? রাষ্ট্রীয় জনতা দল লালু প্রসাদের তারা বলেছে বাঙালিরা ভারতের নাগরিক না? একটি তো দল আছে যারা বলেছে এনআরসি, তাই না? তারা আর তাদের সমর্থন করেছে জমিয়ত, কারণ দুটোর
তুমি দেখবে যে লোকজন তার একই ভাষায় কথা বলতে পারে। তাহলে আপনি তারা বলতে চাইছেন তারা কি এককে এক বাঙালি বলে, বিদ্বেষী? তারা এককে এক বলে না, এককে এক বলে। এই মালেরা ওরা বাঙালি বিদ্বেষী। বাঙালি ঘেন্না করে, বিদ্বেষী আবার কি ঘেন্না করে। তারা হচ্ছে বাংলার মানে লুট করতে চায় বাংলাকে। লুট মানে হচ্ছে পুঁজি লুট, নারী লুট, বাজার লুট, সম্পদ লুট, খনি লুট, ফসল লুট, সব কিছু লুট। এবং তারা বাঙালিদের ঘেন্না করে, আমাদের মানুষ মনে করে না। উই পোকা এমনিতেই বলে গেছে, উই পোকা অনেকে মনে করে বোধহয় বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বলে গেছে। আমি এটা মনে করিয়ে দিতে চাই, এই উই পোকা কথাটা অমিত শাহ যখন বলেছিল তখন 38 লাখ বাঙালির নাম বাদ পড়েছিল আসাম এনআরসির থেকে। তখন বলেছিল এরা উই পোকা। এই 38 লাখের মধ্যে কিন্তু প্রায় 25 লাখ হিন্দু বাঙালি ছিল, ঠিক আছে। ফলে যে হিন্দু বাঙালি মনে করে ওদের বলছে, ঠিক আছে, তাদের একটু বোঝা উচিত যে কোনো ছাড় পাবে না। এবার কথাটা হচ্ছে যে একটা মার্টিন নাইমোলার বলে একজন খ্রিস্টান যাজক ছিলেন। উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলারের জার্মানিতে ছিলেন এবং হিটলার যখন প্রথম দিকে উঠছিল করছিল তখন খুব সাপোর্ট দিচ্ছিল, না ঠিকই করছে, ঠিকই করছে। তারপরে যখন চার্চগুলোকেও গাব করার চেষ্টা করলো হিটলার, তখন ও একটু প্রতিবাদ হতে করছে, ওকে ঢুকিয়ে দিয়েছিল। তো যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সে ছাড়া পেয়েছিল। ছাড়া পেয়ে সে একটা বিখ্যাত কবিতা লিখেছিল। আমি কবিতাটা একটু বাংলায় বলতে চাই। যে প্রথমে তারা কমিউনিস্টদের জন্য এসছিল, কমিউনিস্টদের ধরতে এসছিল। না, আমি কিছু বলিনি, আমি তো কমিউনিস্ট না। তারপরে তারা সমাজবাদীদের জন্য এসছিল, ধরতে এসছিল। বলে আমি তো কিছু বলিনি, আমি কেন বলবো, আমি তো সমাজবাদী না। তারপরে তারা আর কিছু একটা গ্রুপ ইহুদিদের জন্য এসছিল। আচ্ছা, আমি কিছু বলিনি, ইহুদিদের ধরতে এসছিল, আমি তো আর ইহুদি না। তারপরে আমাকে ধরতে এলো। কিন্তু ততদিনে আমার পক্ষে বলার জন্য আর কেউ বাকি নেই। অর্থাৎ যে অংশ মনে করে যে ওটা তো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের বলা হচ্ছে, ভুল ধারণা, ঠিক আছে, বা ওটা তো বাঙালদের বলা হচ্ছে, এটা আবার এটা ঘটি বাঙাল খেলার চেষ্টা করছে একদিক থেকে। সেখানে আবার পূর্ববঙ্গের হিন্দুরা আবার ইনক্লুডেড ওইটার মধ্যে। তোরা তো কাটা তারিখ দেখুন, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ এখন ইস্টবেঙ্গলকে বিশেষভাবে খোঁচা দেওয়ার চেষ্টা করে। আমি ঘটি, সেটা অন্য কথা। এটা হচ্ছে কী বলতে জাতির মধ্যে অন্তর্ক্ষয়, ভেতরে ক্ষয় করিয়ে দেওয়া। কিন্তু বাঙালি মুরগি ফুরগি হবে না, সেটা এখন বোঝা যাচ্ছে। তাহলে দেখো, বাংলা পক্ষরা 6 বছরের সংগঠন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তথাগত রায় থেকে শুরু করে আদৌ ওদের যে দিলীপ ঘোষ ফোষ আছে, সব গালাগাল করে। কেন গালাগাল করে? জায়গা মতো লেগেছে, কিছু লাগছে, খুব লাগছে। কারণ ধরো বাংলা পক্ষ যদি না থাকতো তাহলে মনে হতো যে দালালি শ্রেষ্ঠ পেশা, ঠিক আছে, তাই না? বিজেপি যে স্বপ্নটা বাঙালির একটা অংশের মধ্যে আনার চেষ্টা করে যে ভাই আমাদের তো শিরদাঁড়া সোজা না, কে কোনো শিরদাঁড়া বেঁকাতে পারবে তার কম্পিটিশান করলে ও দালাল শ্রী হবে, কেউ দালাল শ্রেষ্ঠ হবে, কেউ দালালোত্তম হবে, ঠিক আছে। আমরা যেটা বলি যে না, এই মাটির মালিককে বাঙালি আবার কে, এই খনির মালিককে বাঙালি আবার কে। তারা কি করতে চায় যে ঠিক আছে, ওই খনি অঞ্চলে কেন্দ্রীয় সরকার হাতেই থাকবে, বাঙালির হওয়ার দরকার নেই। যদি একটু মাঝে মাঝে একটু এদিকে একটু একটু একটু, অর্থাৎ নিজের মাটিতে নিজের মাটি বেচে সে দালালি করতে চায়। আমরা বলছি আমরা নিজের মাটির মালিক থাকব। এটা হচ্ছে বিরাট তফাৎ। আমরা বাঙালি জাতির শিরদাঁড়া চাষ করছি। বাঙালি জাতির শিরদাঁড়া যত শক্ত হচ্ছে, যত সোজা হচ্ছে, বিজেপির দালাল ভয় পাচ্ছে। কারণ তারা তো এই কট্টর বাঙালি আর এই দালাল বাঙালির সামনে এই দুটো জিনিস একদম চোখে আলাদা আলাদা স্পষ্ট দেখা যাচ্ছে। তখন বলে হ্যাঁ, তাও তো বটে, তাহলে আমি কোনটা হতে চাই, আমি কোনটা হতে চাই। ভাবনার পরিসর খুলছে, স্বপ্নের উচ্চতা বাড়ছে, স্বপ্নের ব্যাপ্তি বাড়ছে। আর স্বপ্নের ব্যাপ্তি বাড়লে লোভ বাড়ে,
আর লোভ যদি মানুষের মধ্যে উস্কে দেওয়া যায়, যেটা আমরা করছি, আমরা বাঙালির মধ্যে কী জানো তো, প্রচণ্ড লোভ ঢুকিয়ে দিচ্ছি। আমরা বাঙালির মধ্যে যে ধরনের লোভ ঢোকাচ্ছি, লোভে চকচক করছে। বাংলা পক্ষ 1.5-2 লাখ ছেলে যদি হয়ে যায়, আর যেরকম লোভী ছেলে আমাদের, ঠিক আছে, কিছু বাকি থাকবে? সব কিছু আমাদের হয়ে যাবে। আপনি প্রকাশ্যে বলছেন বাঙালিদের আপনি লোভী করছেন, তাহলে পরবর্তীতে আপনার কথা শুনবে লোকে? বাঙালি জাতির প্রতিটি মানুষকে বাংলা পক্ষ স্বার্থপর বানাচ্ছে, কিন্তু স্বার্থপর মানুষ প্রতিটি মানুষ স্বার্থপর, কিন্তু আমরা তাকে বুদ্ধিমান স্বার্থপর বানাচ্ছি। মানে ধরো আমি একটা গাছের গুঁড়ি আছে রাস্তায় আটকে, আমি স্বার্থপর, কিন্তু আমার স্বার্থ হচ্ছে আমি গাছের গুঁড়িটা পেরিয়ে যেতে চাই, রাইট? পাশে আরেকজন বাঙালি আছে, সেও স্বার্থপর, সেও গাছের গুঁড়িটা পেরিয়ে যেতে চাই, এটাই তার স্বার্থ। বাংলা পক্ষ বোঝাচ্ছে ও কখন করে দেবে, একে আমি কুনুই মেরে বেরিয়ে যাবো, এটা করে লাভ নেই। এই স্বার্থপরতাকে চরিতার্থ করতে, এই স্বার্থপরতাটাকে বাস্তব করতে দুজনে হাতে হাত লাগিয়ে, ঠিক আছে, ওই গুঁড়িটা সরাতে হবে। অর্থাৎ ব্যক্তিগত স্বার্থপরতাকে চরিতার্থ করতেই এখন জাতিগতভাবে স্বার্থপর হতে হবে, এটাই। বেশ, আমি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করব, শেষ প্রশ্ন হিসেবে রাখবো যে দাদা, আপনি রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন 21শে ফেব্রুয়ারির আন্দোলনকে। সেখানে দাঁড়িয়েই আমরা যদি পরবর্তীতে প্রশ্নে আসি যে আমাদের রাজ্যের যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন, বিভিন্ন দলের হতে পারে, অধিকাংশ নেতা, তাদের মন্তব্য যদি আমরা দেখি যে ভাষা যে নিম্নগামিতা, তাদের মুখের ভাষা, তাদের শব্দচয়নের যে কুরুচিকর শব্দের ব্যবহার ক্রমশ বাড়ছে, এটা আপনি কিভাবে দেখছেন? বাঙালির কি এই যে সত্তা, বাঙালি সত্তা কি বেড়ে যায়? এসব কিছুই ক্রমশ বাড়ছে না, আগে রেকর্ডিং হতো না, ঠিক আছে, কিছুই ক্রমশ বাড়ছে না, বরং একটু এখন রেকর্ডিং হয় বলে কমেছে আমার ধারণা, যে কে জানে কে কী রেকর্ড করে নেবে। কিছুই বাড়েনি, আগে প্রচণ্ড বেশি ছিল, এবং এটাই সব জায়গায় সত্য, ঠিক আছে। আচ্ছা, বাংলা ভাষায় যে খিস্তিগুলো আছে, এটা কি অন্য জাতির লোকজন এসে তৈরি করে দিয়ে গেছে, নাকি এটা গত 10 বছরে খিস্তিগুলো তৈরি হয়েছে? গালাগালও মনের ভাব প্রকাশের উপায়, হ্যাঁ, সেটা যেন নারীদের প্রতি অশোভনীয় না হয় ইত্যাদি ইত্যাদি কিছু মেনটেন করা উচিত। শোনো, যে ভাষার নিজস্ব গালাগাল নেই, যে জাতিকে অন্যের গালাগাল ধার করতে হয়, সে জাতির আর কিছু বাকি নেই, ঠিক আছে। যদি একখানা বাঙালি ছেলে মাদার ফাদার বলতে শুরু করে, ব্যান বলতে শুরু করে, সে আর বাঙালি জাতিতে নেই, তার ভাটপাড়ায় চলে যাওয়া উচিত। আপনি বলতে চাইছেন গালাগালি দিতে হলে বাংলায় দাও? বিশ্বে প্রতিটি মানুষ গালাগাল দেয়, আমারও সিচুয়েশন অনুযায়ী কি গালাগাল দিই না? আমি কি সবসময় কি রবীন্দ্র রচনা বলি পড়তে থাকি? তা তো নয়, ঠিক আছে। রবীন্দ্রনাথ গালাগাল দিতেন কিনা আমি জানি না, তবে আমি মনে হয় স্বাভাবিক মানুষ, কখনো কখনো তার খারাপ লাগলে তার মনে একটা রাগ প্রকাশ, একটা স্বাভাবিক মানুষ রে ভাই। আমি তো অন্যভাবে বলছি, অন্যভাবে নিও না। পৃথিবীতে কোনো মানুষ আছে বাদকর্ম করে না? তুমি দেখো তাদের করে বেড়াচ্ছে, কিন্তু করে, ঠিক আছে। তেমনি গালাগালটাও সেরকম। তো আপনি কি গালাগাল করেন? এরকম প্রশ্ন দিয়ে আমায় করো, আর ভাই করি তো, মানে সারাক্ষণ করে বেড়াচ্ছি তা না। তার মধ্যে কেউ বেশি খারাপ, কম হলে, বেশি হলে একটু মুখ খারাপ বলে, আর কম হলে তখন সাধারণ মানুষ। তবে আমার প্রশ্নটা আর একটু স্পেসিফিক করে দিলে, রাজনৈতিক নেতৃত্বের কি এটা উচিত বা এটা? এর মধ্যে একটা দ্বিচারিতা রয়েছে, ঠিক আছে। যে বলছে হ্যাঁ ছি, সে গালাগাল করে না। ইস্যুতে আসুক, ভাষায় না, প্যাকেজিংয়ে না, মালটায় এসো। কি বলছে? বাঙালির পকেটে টাকা বাড়ার কথা বলছে, হ্যাঁ, বাঙালির চাকরিগুলো যাতে বহিরাগতরা না পায়, বাঙালিরা পায়, সেই কথাগুলো বলছে। টেন্ডারগুলো যাতে মারওয়াড়ে সব দখল করে না নেয়, বাঙালিরা পায়, সে কথাটা বলছে। বন্দরের কথা বলছে। যদি খিস্তি করে এই কথাটা বলে, আমি তাকে বলো তাও ভালো। আর যদি খিস্তি না করে সুন্দর সুন্দর করে বলে যে না, আমরা মারোয়ারি দিগকে আমাদের সম্পদ তাদের হাতে তুলিয়া দিব, তাতে আমার কী লাভটা হবে? কী লাভটা হবে আমার? আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। তবে যেহেতু 21শে ফেব্রুয়ারি নিয়ে আমরা গর্গদার সঙ্গে কথা বলছিলাম,
এখনও বলছি। তো আমার শেষ প্রশ্ন হিসেবে থাকবে যে 21শে ফেব্রুয়ারি যে আন্দোলন দাদা, সেটা ছাত্ররাই করেছিল। তো আমাদের রাজ্যের যদি ছাত্র সমাজকে দেখি আমরা, সেই অর্থে আন্দোলনের ময়দানে খুব একটা দেখা যায় না। স্কুল কলেজ হোক, যে কোনো ছাত্রছাত্রীরাই তো যে কোনো বড় আন্দোলনে সমাজের যে তাদের যে দাবি, সেই দাবিটা প্রথমেই আমরা এর অতীতে দেখেছি যে ছাত্ররাই প্রথমে তুলে ধরে, কিন্তু এখন সেটা কম দেখা যাচ্ছে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছেই না। এর কারণ কি বলে মনে হয় আপনার? 1952 সালে ছাত্র আন্দোলনের কথা বলছো। 1952 সালে একটা সমাজে যে এলাকার কথা বলছো, সেখানে ছাত্রদের যে অবস্থান এবং ভূমিকা, এবং আজকে দিনে ছাত্রদের যে অবস্থান এবং যে ভূমিকা এবং যে শিক্ষার যে প্রসার ঘটেছে, তুমি তখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পাস করেছে সকলে কেউ হাইফাই কেউ হয়ে গেছে। তখনই তুমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাস করেছে। আজকে 52 সালে যে পাস করছে সে কারো ঠাকুমা হবে বা তারও বেশি বয়স হবে, যা ঠাকুমা কলেজে পড়তো, যা ঠাকুরদা কলেজে পড়তো, সে তার মানে সেই ফ্যামিলির, তাই না? আজকের কলেজে যে বাবাও হয়তো পড়াশুনো জানে না বা হয়তো 4 পাস, তার ছেলে যখন কলেজে ঢুকছে, এই ছাত্র সমাজকে কিন্তু আরও অনেক কিছু ভাবতে হয়। বরং এই ছাত্র সমাজের কাছে দুনিয়াটা আরও অনেক বড়। তারা চাকরি পরীক্ষার আন্দোলন করেছিল আসলে, কিন্তু এই সময় ছাত্র সমাজকে পুঁজি বাজার চাকরি জমি সব কিছু নিয়ে ভাবতে হবে। আরও বড় হবার কথা, কিন্তু সেটা শুধু ছাত্রকেন্দ্রিক হওয়ার কথা না। আমি একটা ইউনিভার্সিটির কথা বলছি। ধরো পশ্চিমবঙ্গের তথ্য দাও, GER বলে একটা ব্যাপার আছে, গ্রস এনরোলমেন্ট রেশিও। কথাটার মানেটা একটু বোঝার চেষ্টা করো। এই বছর ধরো, এই বছর যত বাচ্চা জন্মালো, একটা বছর ধরো 18 বছর বয়স্ক যত বাচ্চা আছে ধরো পশ্চিমবঙ্গে, তাদের কত % কলেজে ঢুকছে? সংখ্যাটা 20-এর একটু কম, 20% একটু কম। তাহলে বাঙালির আন্দোলন কি 80%কে বাদ দিয়ে? যদি ছাত্র বলতে কি বলো, আমি বরং বলবো যে তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজের বিশেষ ভূমিকা রয়েছে। কারণ সে লিখতে পড়তে দুনিয়া দেখছে, সেই বাকি যে এই যেটা কথা ছিল না, তাকে নিতে হবে সাথে। যে কম জানে আমার জাতির মধ্যে, তার পারিপার্শ্বিক প্রতিকূলতার জন্য, তার অবস্থার জন্য তাকে কম বয়সে কাজ করতে চলে যেতে হয়েছে, তার জন্য তার বাবা মা যে এই ঠেলবে এই কারণে, সেটা এর জন্য তার কম বয়সে বিয়ে হয়ে গেছে এর জন্য, তাদেরকে শিক্ষিত করে তুলে সচেতন করে তোলার দায়িত্ব হচ্ছে এই ছাত্র সমাজের মধ্যে পড়ে। কিন্তু লড়াইটা হবে ঐক্যবদ্ধ। অসংখ্য ধন্যবাদ গর্গদাকে আমাদের সময় দেওয়ার জন্য। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য। এবং তোমাদের চ্যানেলের কি তোমরাই চালাও, তাই তো? অর্থাৎ আপনারা দেখছেন যেটা একটা বাঙালি ছেলে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, উল্টো দিকে রয়েছে, তারা মিলে চালাচ্ছেন। অর্থাৎ এখানে এই চ্যানেলটা দেখলে, সাবস্ক্রাইব করলে, যে এরা আছে, শুধু আমার এই ইন্টারভিউটা না, আরও যা যা এরা করে, দেখলে আপনার স্ক্রিন টাইমের পুরো রেভিনিউটা এরা পাবে। আর একটু বড় হলে আরেকটা ছেলে রাখতে পারবে। সে ছেলে যদি একটা কিছু বিস্কুটের প্যাকেট কেনে, সেটা আপনার পাশের বাড়ি কেউ দোকান থেকে কিনতে পারবে। কিন্তু যেগুলো করে হাঁ করে বসে থাকেন, যেগুলো বহিরাগত মালিকদের, ঠিক আছে, যে মিডিয়া, সে RBC যে মিডিয়া হোক আর আজতক হোক আর এই যা হোক, এটা হচ্ছে শুধুই তাদের পয়সা দেন। তাদের পয়সা দেওয়ার, তাদের দেখার জন্য তাদের হিন্দুস্তানি লোক আছে। আপনাকে এক্সট্রা ফ্রিতে ভাড়া কাটতে হবে না, তার জন্য বেগার কাটতে হবে না, ঠিক আছে? নিজের জাতির বাস্তবতা এখানে, যদি বাংলা ডুবে যায়, এও ডুবে যাবে। তাই বাংলা ডুবে গেলে যে সাথে ডুবে যাবে, তার মিডিয়াতে বাংলার বাস্তব বেশি দেখতে পাবেন, নাকি বাংলা ডুবে গেলে তার কিছু এসে যাবে না, তার মিডিয়ায় বাংলার বাস্তব দেখতে পাবেন? নিজের বিচার করুন।